শিশু রাবিসা হত্যা ধর্ষণ মামলার রায় আগামী ৭ জুন। ২ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের। রাজধানীর মগবাজারে অগ্নি নিরাপত্তা ঝুঁকিতে ৮ দিন হাসপাতাল। কয়েক দফা নোটিশের পরও দেয়নি সাড়া। বিদ্যুতের বাড়তি দাম পুনর্বিবেচনা সুপারিশ বিদ্যুৎ বিভাগের। বিইআরসিকে প্রান্তিক গ্রাহকের কথা চিন্তার অনুরোধ। চলতি বছরে স্কুলে মিড ডে মিল চালু। এনপিওভুক্ত প্রতিষ্ঠানে ফের শুরু হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা। এবং মৃদু তাপপ্রবাহের কবলে ৪৮ জেলা, জনজীবনে অস্বস্তি। জামালপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু। স্বাগত স্টার নিউজের সাথে আছি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। এবারে জানাবো বিস্তারিত। রামিসা ধর্ষণ হত্যার রায় ৭ জুন। মাত্র ৪ কার্যদিবসে শেষ হলো আলোচিত এই মামলার বিচার। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। অভিযোগ প্রমাণ হয়েছে জানিয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন আসামি পক্ষের। পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যার মাত্র ১৬ দিনের মাথায় রায়ের দিন ঠিক করলেন আদালত। এর আগে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী। মাত্র ৪ কার্যদিবসেই শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষী ও আসামির জবানবন্দি অনুযায়ী এই ঘটনায় ডলার নামের কেউ জড়িত ছিলেন না। কারাবাসের সময় কয়েদিদের পরামর্শে নামটি সামনে এনে বাঁচার চেষ্টা করেন সোহেল। উনি ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন। আমরা চ্যালেঞ্জ করেছি যে এন্টায়ার এভিডেন্স অফ আইও মানে PW16 তার কোথাও নাই বা তার জবানবন্দিতে নাই। পরে উনি দেখাতে পারেননি, তার মানে প্রমাণিত হয় যে উনি ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন না। ১৬৪ ধারার অধীনে যে কনফেশন দেয়া হয়েছে বা দোষ স্বীকারোক্তি, সেই দোষ স্বীকারোক্তি আসামিদ্বয়ের যে সংশ্লিষ্টতা সেটাও দিবালোকের মতো প্রতিষ্ঠা করে। এই কারণে আমরা উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি। অন্যদিকে দায় মেনে নিয়ে আসামিপক্ষের আইনজীবীর দাবি, ঘটনার সময় মাদক নেয়ার কারণে সুস্থ মস্তিষ্কে ছিলেন না আসামি। সে কারণে সোহেলের যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন তার। আর মরদেহ গুমের সহায়তায় স্বপ্নাকে দিতে বলেন ৭ বছরের কারাদণ্ড। যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করে। দেশের ইতিহাসে দ্রুততম সময়ে শেষ হলো এই মামলার বিচার কাজ। ৭ জুন রায় হলে এর কপি পাঠানো হবে উচ্চ আদালতে। নুসরাত জাহান, স্টার নিউজ। নিয়োগ পাওয়ার পর নতুন চেয়ারম্যান ও কমিশনাররা এসেছেন আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ে। সেখানে সংবাদ সম্মেলন করছেন তারা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে এবং একই সঙ্গে স্বচ্ছতা ও বিনিয়োগকারী সুরক্ষা নিশ্চিত হয়। আমরা এমন পুনরাবৃত্তিমূলক রিপোর্টিং ও দাখিল প্রক্রিয়াও পর্যালোচনা করব যা ব্যয় বৃদ্ধি করে কিন্তু প্রকৃত কোনো মূল্য সংযোজন করে না। আমাদের দর্শন অত্যন্ত সহজ, যেখানে প্রয়োজন সেখানে নিয়ন্ত্রণ, যেখানে সম্ভব সেখানে সরলীকরণ, ডিজিটাইজেশন। আধুনিক পুঁজিবাজার কার্যত নির্ভর প্রক্রিয়া এবং ম্যানুয়াল কার্যপ্রবাহের মাধ্যমে দক্ষতার সঙ্গে পরিচালিত হতে পারে না। তাই
ডিজিটাইজেশন আমাদের সংস্কার কর্মসূচির অন্যতম প্রধান স্তম্ভ হবে। আমরা ধাপে ধাপে পুরো পুঁজিবাজার ইকোসিস্টেমকে ডিজিটাল রূপান্তরে আওতায় আনতে চাই। এর মধ্যে থাকবে নিয়ন্ত্রক রিপোর্টিং, যেটা রিপোর্টিং করা হয় ফ্রম দি ইন্টারমিডিয়ারিজ, কোম্পানি তথ্য প্রকাশ, লাইসেন্সিং অনুমোদন, বাজার তদারকি, আইন প্রয়োগ এবং বিনিয়োগকারী সেবা। দর্শক, আগারগাঁওর বিএসইসি যে কার্যালয়, সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আমরা সরাসরি সেখানে ছিলাম। এদিকে রাজধানীর আদিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। আমরা এই ঘটনাটিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি। আমরা সবাই সেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ কর্তৃপক্ষের পক্ষ থেকেও সেই জায়গা পরিদর্শন করা হয়েছে। আমরা আমাদের মহাপরিচালক স্বাস্থ্যের পক্ষ থেকে তদন্ত কমিটি তৎক্ষণাৎ গঠন করেছি। 3 দিনের সময় দেওয়া হয়েছিল তদন্ত প্রতিবেদনের জন্য। আজকে বিকাল 3টায় আমরা সেই প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদন আমরা পড়েছি। আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের সামনে প্রতিবেদনের মূল অংশটুকু, যেটা সারমর্ম, আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তদন্ত কমিটির পর্যবেক্ষণ: 1. তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শনপূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। 2. তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নম্বর 2 পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। 3. তদন্ত কমিটির সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত সকল সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকগণের বক্তব্যে প্রমাণ পেয়েছে যে দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানের সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 4. উক্ত কক্ষটি প্রায় 900 বর্গফুট, যেখানে 11 জন রোগী, নবজাতক এবং রোগীর লোকসহ প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি। 5. তদন্ত কমিটি উক্ত হাসপাতালের প্রশাসনিক দায়িত্বরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রমাণ পেয়েছে যে বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ একটি হাসপাতাল পরিচালনার প্রাথমিক শর্তগুলি পালনে সক্ষম ছিল না। যেমন: ক. উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোনো চিকিৎসক ছিল না। খ. উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। গ. উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড নাম্বার 2-এ আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঘ. উক্ত হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে রোগী, নবজাতক রোগীর অ্যাটেন্ডেন্ট সহ অতিরিক্ত সংখ্যক জনবলের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়নি। উ. উক্ত হাসপাতালটির ভিতরে যত্রতত্রভাবে কাচের ছোট ছোট কক্ষ নির্মাণের ফলে হাসপাতালটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ মর্মে প্রতীয়মান হয়েছে। চ. তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শনপূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্তারোপ করা প্রয়োজন। মৃত্যুর সম্ভাব্য কারণ: যদিও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বের করা সম্ভব নয়, তথাপি পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ, বিভিন্ন ব্যক্তিদের বক্তব্য, জবানবন্দি থেকে নিম্নলিখিত বিষয়গুলোকে
মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা যায়। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। সার্বিক মন্তব্য: সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমের পরিবারবর্গের বক্তব্য, জবানবন্দি, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য ইত্যাদি পর্যালোচনা ও পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 27/5/2026 তারিখে ভোর রাত আনুমানিক 5টা হতে সকাল 9টার মধ্যে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে, আপনাদের সামনে পড়ে শোনানো হয়েছে। দর্শক, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর বিষয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি ছিলাম সেখানে। মৃত্যুফাদে রূপ নিয়েছে আদ্দিন হাসপাতাল। 2017 সাল থেকে ফায়ার সার্ভিসের অগ্নি ঝুঁকির তালিকায় একাধিক রেড নোটিশ দেয়া হলেও পরোয়া করেনি কর্তৃপক্ষ। 2023 সালের পর নবায়ন করা হয়নি ফায়ার লাইসেন্স। সবশেষ 2026 সালে সেফটি প্ল্যান গ্রহণের নোটিশ দেয়া হলেও গা করেনি হাসপাতাল প্রশাসন। আদ্দিন হাসপাতাল, প্রতিদিন এখানে চিকিৎসা নেন হাজারো মানুষ। তবে বহুতল এই ভবনটিকে 2017 সাল থেকেই ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে ফায়ার সার্ভিস। গত বছর 23 আগস্ট ফায়ার সার্ভিসের বিশেষ পরিদর্শনেও মেলে গা শিউরে ওঠার মতো চিত্র। এত বড় হাসপাতালে নেই জরুরি নির্গমন পথ বা ফায়ার এক্সিট, নেই স্মোক ডিটেক্টর বা ফায়ার অ্যালার্মও। এসবেও পরোয়া নেই হাসপাতাল কর্তৃপক্ষের। 2023 সালের পর নবায়ন করেনি ফায়ার লাইসেন্স। এবছর দেয়া সেফটি প্ল্যানের নোটিশও গ্রহণ করেননি তারা। 2017 সালে এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। তার পরবর্তীতে তারা কমপ্লায়েন্সগুলো মেনটেন করে এবং 2023 সাল পর্যন্ত তারা উক্ত প্রতিষ্ঠানের কমপ্লায়েন্সগুলো মেনটেন করে। পরবর্তীতে 2023 সালের পর থেকে আমাদের পরিদর্শনে আমরা তাদের এই কমপ্লায়েন্সগুলোর পাইনি। সেই প্রেক্ষিতে গত 3 বছর যাবৎ, মানে 2023 থেকে গত 3 বছর যাবৎ তাদের ফায়ার লাইসেন্সটিও নবায়ন করা হয়নি। এখানেই শেষ নয়, ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই হাসপাতালের ভেতরে চলছে বাণিজ্যিক বেকারি। নেই পর্যাপ্ত ফায়ার ফাইটিং পাম্প, এমনকি বেসমেন্ট বা আইসিইউ এলাকায় রাখা হয়নি ভেন্টিলেশন ব্যবস্থা। আদ্দিন হাসপাতালের ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং তাদের ফায়ার লাইসেন্সও ছিল না, এবং তারা যে বেকারিটিতে করেছিল সেটির কোনো লাইসেন্স ছিল না। সেই প্রেক্ষিতে বলা যেতে পারে তাদের অগ্নি নিরাপত্তার দিক থেকে এই হাসপাতালের কার্যক্রমটি বৈধ নয়। রেড নোটিশ বা সতর্কবার্তা কোনো কিছুরই তোয়াক্কা করেনি কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতালের পক্ষ থেকে ফায়ার সেফটি প্ল্যান যেটা আমাদের বাহিনী থেকে নেওয়ার কথা, এ বিষয়ে কোনো ধরনের প্ল্যান তাদের নেওয়া ছিল না। এ বিষয়ে বেশ কয়েকবার তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। সর্বশেষ জানুয়ারি 2026 মাসেও তাদেরকে নোটিশ প্রদান করা হয়। অদ্যাবধি তাদের পক্ষ থেকে এই বিষয়ে সেফটি প্ল্যান গ্রহণ করার বিষয়ে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়নি। ফায়ার সার্ভিসের এই হুঁশিয়ারির পর হাসপাতাল কর্তৃপক্ষ ত্রুটি সংশোধন করে নাকি আইনি ব্যবস্থার মুখোমুখি হয়, এখন সেটি দেখার অপেক্ষায়। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। বিভিন্ন সীমান্তে বিএসএফের 10টি পুশিন রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রাতের আধারে লোক জড়ো করে এসব পুশিনের চেষ্টা চালানো হয়। সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় গ্রামবাসী। রাতের আধারে সীমান্তে বিজিবির কড়া প্রহরা, সাথে আছেন এলাকাবাসীও। তারা রুখে দিয়েছেন বিএসএফের পুশিনের চেষ্টা। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, গত 24 ঘণ্টায় ঝিনাইদহ, জয়পুরহাট, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্তের অন্তত 10টি পয়েন্টে রাতের আধারে লোক জড়ো করে বিএসএফ। এরপর পুশিনের চেষ্টা চালায় তারা, তবে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আমরা অলরেডি বিএসএফ এর সাথে যোগাযোগ করেছি, যাতে করে তারা আমাদের কূটনৈতিকভাবে যোগাযোগ করে যদি বাংলাদেশি নাগরিক হয় হস্তান্তর করার জন্য। আদারওয়াইজ আমরা কোনোভাবেই তাদের এই পুষ্টিকৃত এই 28 জনকে গ্রহণ করতে পারবো না। আমরা এই এলাকার জনগণকে নিয়ে বিজিবি এই অত্র এলাকা পাহারা দিচ্ছে। সীমান্ত সুরক্ষার জন্য যা কিছু প্রয়োজন বিজিবির পক্ষ থেকে মহাপ্রশাসন নির্দেশনা অনুযায়ী আমাদের সবকিছুই আমরা করছি। সীমান্ত সুরক্ষার জন্য যা প্রয়োজন সকল কিছুই আমরা ইনশাআল্লাহ করছি। স্থানীয়রা বলছেন সীমান্ত সুরক্ষায় বিজিবির সাথে আছেন তারা, রাত জেগে দিচ্ছেন পাহারা। বিজিআর যখন বাধা দেয় তখন তার কাটা থেকে সরে যায়, আবার ঘিরে ধীরে ধীরে রাতের অন্ধকারে ঝড় বৃষ্টি হওয়ার সময় আসে ঘিরে। তার কাটাটা যদি 150 গজের ভিতর দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। সীমান্তবর্তী এলাকায় আমরা দাঁড়াচ্ছি, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, কোন সময় আমাদের উপরে কি একটা চলে আসে বিপদ। এর আগে বুধবার যশোর সীমান্তের ওপারে শূন্য রেখায় 3 দিন আটকা ছিলেন কয়েকজন। পরে বিজিবির বাধায় তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শকের বিষয়ে বিস্তারিত জানবো আমরা। আমাদের সহকর্মী পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন সুজিত দুয়ারি। সুজিতের সাথে যুক্ত হতে চাই এবং সুজিতের কাছ থেকে জানতে চাইবো যে পশ্চিমবঙ্গ সীমান্তে বা বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে মানে ওপারে মানে আপনার অংশে এখন কতজন অপেক্ষমান রয়েছে বাংলাদেশে আসার জন্য? দেখুন, আপনাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যে হোল্ডিং সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু কোথায় 200, কোথাও 150, কোথাও 100 বা কোথায় 50 জন করে রয়েছে। সেই মিলিয়ে দেখতে গেলে 1000-এর উপরে মানুষ রয়েছে যারা হোল্ডিং সেন্টারে রয়েছে, যারা দেশে ফিরতে চায়। তবে তারা কেউ স্বইচ্ছায় এসেছেন, কেউ গ্রেফতার হয়েছেন। কারণ পুলিশের ধরপাকড় চলছে কয়েকদিন ধরে। নতুন সরকার হওয়ার পরেই কিন্তু সরকারের নির্দেশিকা জারি করেছিল যারা এদেশীয় নয় তারা দেশে ফিরতে হবে, তাদের চলে যেতে হবে দেশ ছেড়ে। সে মতোই সীমান্ত এলাকাগুলিতে যে ভিড় জমাতে শুরু করে, তারা যেমন আটক হয়ে হোল্ডিং সেন্টারে আছে, তেমনি বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারী হিসাবে গ্রেফতার হওয়া মানুষরা তারাও কিন্তু হোল্ডিং সেন্টারে ঠাঁই পেয়েছে। অর্থাৎ এই হোল্ডিং সেন্টারে তাদের তথ্য যাচাই করার পর তাদের যে দেশের বাসিন্দা তাদেরকে কিন্তু সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই ভারত সরকারের তরফে, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুজিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সুজিত দুয়ারি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন পশ্চিমবঙ্গ থেকে এবং সীমান্ত এলাকার কী পরিস্থিতি তিনি জানাচ্ছিলেন সেটা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাউকে শত্রু বানাতে চাননি, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়েছেন কাঙ্ক্ষিত গন্তব্যে। তাই ভারত পাকিস্তান নয়, নিজেদের বলয়েই থাকবে বাংলাদেশ, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তথ্যমন্ত্রী বলেছেন যে পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্কে নিজ স্বার্থেই গুরুত্ব দেবে ঢাকা। রাজধানীর পিআইবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী। এতে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, নানা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভেবেচিন্তেই পা ফেলছে সরকার। স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নেবে না। এখন যখনই কোনো কথা আমাকে অ্যাসেম্বল করার কথা বাধা দেবে, এমন কোনো কথা যে কথা বলতে গেলে পরে আমাকে বাদ দিতে হবে, চীনের আমদানি করা যাবে না, আমাকে বাদ দিতে হবে, না 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 ভারত তো এটা বিরাট ব্যাপার, সমস্যা, না 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 আমেরিকাতে রপ্তানি করা যাবে না, অথবা নিউক্লিয়ার পাওয়ার আওয়ামী লীগ করে সেটা বাদ দিয়ে দিতে হবে, এই ধরনের বিষয়ের মধ্যে যখনই আমরা পড়ব তখনই আমাদের বর্তমান সরকারকে একটু চিন্তিত হতে হবে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বিভাজনের পথ পরিহার করবে তার দল। কোনো নির্দিষ্ট দেশের বলয়ে না থেকে অনুসরণ করবে নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতেই আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছেই যেতে চাই না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই, উঠে দাঁড়াতে চাই, সেটাই আমরা চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, সব দলকে সঙ্গে নিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটবে বিএনপি। আজকে অত্যন্ত আশার কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, যে কাজগুলো করছেন, তার মধ্য দিয়ে আমরা সেই জিয়া রহমানের প্রতিচ্ছবিকে দেখতে পাই। এনামুল হক,
স্টার নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর রাত দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা জানি আপনারা হাসপাতালে শৃঙ্খলা জন্য অনেক কাজ করছেন। আমরা গতকালকে একটা ঘটনা দেখছি সুরাদি হাসপাতালে, এখানে যে দায়িত্বরত পরিচালক আছে তাকে রুম থেকে কি থাকেন না, এটা তো যেহেতু হাসপাতালে কনসার্ন না, এটা আজকের ব্যাপার না। দেখেন হলের হোস্টেলে মারামারি হয়, আমরা হলে দেখেছি মারামারি বাইরে বাইরে হয়, গ্রামে বাইরে বাইরে হয়। পরে না, আমি ওইটা আমারটা শেষ করি হয়। এখন ওইখানে কি ঘটনা ঘটেছে, কি কারণে কি হয়েছে আমরা কিন্তু এখনো জানি না, বা আমাদের কাছে কেউ তদন্ত চায় নাই, বা তারা কেউ কমপ্লেনও করে না। কাজে এই ব্যাপারে আমি জানি না, এটার ব্যাপারে একটু জানার এবারে প্রতি বছর রিনিউয়াল হয় আপনাদের লাইসেন্স, এবং সেটা ইন্সপেকশন করেই লাইসেন্সটা রিনিউ হওয়ার কথা। তো আপনার একটা বেকারি হয়ে গেছে, সেটা তো রাতারাতি হয়নি। আপনাদের কাঁচের স্ট্রাকচার তৈরি হয়েছে হসপিটালগুলোতে, সেটাও নিশ্চয়ই রাতারাতি তৈরি হয়নি। আপনারা বলেছেন ছোট ছোট রুম করেছে, তাহলে যারা ইন্সপেকশন করার কথা, যে দপ্তর বা যারা করার কথা, তাদের কি আপনারা কোনোভাবে দোষারোপ করবেন কিনা? দেখুন, আপনাকে একটা সত্য ঘটনা বলি। সত্য বলতে আমি কার্পণ্য করি না। 9 তলার উপরে বেকারি যারা পরিদর্শন করতে যায়, তারা একটু নিটনেস দেখে, যেটা বাস্তবতা, এটাকে মেনে সাংবাদিক রিপোর্ট করে যায়। নিটনেস দেখে, রুগীর সেবা হচ্ছে দেখে, কোনো কমপ্লেন পাওয়া যায় না দেখে, হাসপাতালের লাইসেন্স রিনিউ করে দেয়। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। 9 তলায় যে বেকারি করছে, আমি এটা ওইখানে আমার একটা আত্মীয় থাকে, এটা আমাদের কোনো অফিসের জানার কথা না, বিকজ এটা বিয়ন্ড দ্য সিন, বিয়ন্ড সাইড, আউট অফ সাইড। আমার আত্মীয় বলেছে ওখানে একটা বেকারি আছে। দেন আমি আমার ডিজিকে নিয়ে বলছি চলেন যাই দেখি বেকারি আছে কিনা। তখন আমরা 8 তলায় গিয়ে খোঁজ পাইলাম বেকারি এবং দাহ্য পদার্থে ভর্তি। একটা আগুন লাগলে যে মানুষ বাঁচবে এরকম কোনো অবস্থানই সেখানে নেই। পোস্ট অপারেটিভ রুম, এটা তো আপনার একেবারে যদি 5টা ইস্যু দেখতে হয় কোনো হসপিটালে, বিশ্বের পোস্ট অপারেটিভ রুমটা দেখার মধ্যে পড়ার কথা। সেই জায়গাটা এভাবে যে কোনো ভেন্টিলেশন নাই, এভাবে চলছে, এটা কি তাদের দেখার মধ্যে পড়ার কথা? দেখুন, একটা পোস্ট অপারেটিভ রুম, ইট ওয়াজ ফুললি সিলড, বাট ইট ওয়াজ কাভার্ড বাই 2 এসিস। দ্যাট ওয়াজ এনাফ। এসি চলতো যদি, তাইলে কিন্তু অক্সিজেনের অভাব ঘটতো না, কারণ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো হতো, অক্সিজেনের অভাব ঘটতো না। যেই মুহূর্তে এসিটা, এটা তো একদিন না, প্রতিদিনই তাদের এতগুলি লোক থাকে, কাজে কোনোদিন কিন্তু মৃত্যু হয় না। ওই দিন মৃত্যু হয়েছে ডিউ টু দ্য রিজন যে অক্সিজেনটা বন্ধ ছিল। এক পেশে মানুষ শ্বাস ছেড়েছে, অক্সিজেন বিল্ড আপ করে, কার্বন ডাইঅক্সাইড বিল্ড আপ করেছে, অক্সিজেন লোয়ার লাইনে এলডিএল এইচডিএল এর মতো লো হয়েছে। কাজে এইটা কিন্তু পরিদর্শন কমিটি, এসি যে বন্ধ থাকবে এটা তো চিন্তা করতে পারে নাই আমার পরিদর্শন কমিটি, যে এসি বন্ধ থাকবে আর লোক মারা যাবে। উইথ এসি ইট ইজ ফাইন, কারণ অক্সিজেন তো হচ্ছে। এসি বন্ধ থাকলে তাদের উচিত ছিল শিফট করে ফেলা সবাইকে, ওইখানে অবহেলাটা। ডিউটি ডাক্তার ছিল না, অনেক বেশি ছিল, অনেক বেশি। এই জন্যই তো কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি পেয়েছে। দিস উইল বি দ্য লাস্ট কোয়েশ্চেন, আমি মাপ চাই বললাম। হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই বলছেন তারা এই এসি বন্ধের ঘটনা বারবারই ঘটে, কিন্তু এইটা কি এমন হলো যে এই দিন এসি বন্ধ? ওদের কথা তো আমি বিশ্বাস করব না। এবং 100% এসি বন্ধ করার কারণে হাইপার ক্যাপনিয়াতে রোগীগুলি মারা গেছে অক্সিজেনের অভাবে, এতে কোনো ভুল নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, রাজধানীর রাত দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে সচিবালয়ে বক্তব্য রাখছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি ছিলাম এতক্ষণ সেখানে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন। সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দেশের বিভিন্ন বন্ধ কলকারখানাগুলো বর্তমান অবস্থা, সেগুলো পুনরায় চালুর অর্থনৈতিক ও কারিগরি সম্ভাবনা, দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিল্প মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা
এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টিভেন লিলার। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে হয় এই সাক্ষাৎ। এ সময় তারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন, পাশাপাশি বিভিন্ন কাজের অগ্রগতি নিয়েও কথা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় যোগ দেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এই সভায় সভাপতিত্ব করেন তিনি। সভাটি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সম্পন্ন হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। গত 2 জুন জাতিসংঘে সাইপ্রাসকে হারিয়ে 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়াকে দেশের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এতে রোহিঙ্গা সংকট, জলবায়ু সমস্যার মতো বিষয়গুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যাবে। তবে এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে তাকে। নাইমা বিরের রিপোর্ট। Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. 4 দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের প্রতিনিধি। 1 বছরের জন্য বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক আলোচনার এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। I thank the President-elect of the General Assembly. যে পরিষদে বৈশ্বিক শান্তি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়, সেই পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে দেশের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশের জন্য নিশ্চিতভাবে এটা একটা কূটনৈতিক অর্জন, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের যে ভাবমূর্তি, পার্টিকুলারলি বাংলাদেশে যে একটা বড় ইলেকশন হলো ফেব্রুয়ারিতে, তার পরবর্তীতে বাংলাদেশের যে বৈশ্বিক অবস্থান এবং বাংলাদেশের যে কূটনৈতিক অবস্থান, সেই জায়গাতে নিশ্চিতভাবে একটা বড় রকমের পজিটিভ ইমপ্লিকেশন থাকবে। নির্বাহী ক্ষমতা না থাকলেও সাধারণ পরিষদের সভাপতির পদটি বৈশ্বিক এজেন্ডা নির্ধারণ, সদস্য রাষ্ট্রের মধ্যে সমন্বয় ও আন্তর্জাতিক ইস্যুতে বড় ভূমিকা রাখে। সেক্ষেত্রে রোহিঙ্গা সংকট, জলবায়ু সমস্যার মতো বিষয়গুলো বৈশ্বিক পরিসরে তুলে ধরায় ভূমিকা রাখতে পারবেন খলিলুর রহমান। উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে উনি জাতিসংঘ সাধারণ পরিষদটি আলোচিত হতে পারে, অথবা নানান ধরনের গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টস হয়। সেখানে আমাদের মনে হয় যে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে। কোনোভাবেই যেন ক্লাইমেট ইস্যু কিংবা রোহিঙ্গা ইস্যু এগুলো যেন চাপা পড়ে না যায়। অর্থাৎ যেহেতু তার ওই একক এখতিয়ার রয়েছে এজেন্ডা সেটিংস এর ব্যাপারে, সেক্ষেত্রে এগুলো এখন বারবার ঘুরে ফিরে আসবে এই 1 বছরে। এমন এক সময় তিনি দায়িত্ব নিচ্ছেন যখন বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি তৈরি হয়েছে আস্থার সংকট। সেক্ষেত্রে এসব চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে তাকে। এই সুপার পাওয়ার গুলো কিন্তু আপনাকে এক ধরনের প্রেসারের মধ্যে রাখবে এবং সে চাইবে তার যে স্টেটের যে এজেন্ডা রয়েছে সেগুলো এক্সিকিউট করাতে, অর্থাৎ প্রেসিডেন্টকে দিয়ে কিংবা সাধারণ পরিষদের সভাপতিকে দিয়ে। কাজেই সেই জায়গায় কিন্তু তার বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সেপ্টেম্বরে দায়িত্ব নেবেন খলিলুর রহমান। তার ঘোষিত অগ্রাধিকারের মধ্যে রয়েছে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকারের মতো বিষয়গুলো। নাইমা বীর, স্টার নিউজ, ঢাকা। চলতি বছরের মধ্যে সারা দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় শিক্ষামন্ত্রী আগামী 3 মাসের মধ্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তারা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। সে লক্ষ্যেই এসব আয়োজন
বলেও জানান ববি হাজ্জাজ। এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো বিষয় নিয়ে পড়াশোনা করে নিজেকে তৈরি করতে পারে। সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। বাংলাদেশের একটি স্কুলেও সেখানে ভবনবিহীন থাকবে না, একটি স্কুলে মিড ডে মিল ছাড়া থাকবে না, একটি বালক বালিকা শিক্ষার্থীও ড্রেস ছাড়া থাকবে না, এবং তাদেরকে আনন্দময় শিক্ষার ব্যবস্থা দেওয়া হবে। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে কথা বলছেন কমিশনার মোসলেউদ্দিন আহমদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ক্যামেরার মাধ্যমে আমরা এআই ব্যবস্থা চালু রেখেছি। এই এআই ক্যামেরার এই যে সিস্টেমটাকে আমরা আরও বর্ধিত করার প্রকল্প আমাদের হাতে আছে। আমরা অচিরেই আরও কিছু পয়েন্টে এআই ক্যামেরা বাড়াবো। মাননীয় কমিশনার, আমার নাম সাইফুল ইসলাম, আমি এশিয়ান টেলিভিশন কাজ করি। আপনি অল্প দিনে অনেক অগ্রগতি করছেন, ধন্যবাদ সেজন্য আপনাকে। তারপরও রাজধানীবাসী অনেক কাঙ্ক্ষিত সেবা তারা পাচ্ছে না। থানাগুলোর অল্প কয়েকজন অফিসারের জন্য তারা অনীহা প্রকাশ করে, দলীয় চাপ, তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এমনকি তারা জিডি করতে গেলে বা অভিযোগ করতে গেলে 200 টাকা লাগবে। ডিএমপি থেকে যেটা ফ্রি করা হয়েছে, তারা বিভিন্ন অজুহাত দিয়ে 200 টাকা করে নিচ্ছে। এই 200 টাকা কোথায় যাচ্ছে আপনি বুঝতে পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছে। এই বিষয়ে আপনারা কি সহযোগিতা করবেন? নগরবাসীর জন্য কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে ন্যূনতম কি কি পদক্ষেপ আপনার থাকবে সেটা যাতে। জি, এই ধরনের অভিযোগের বিষয় আসলে আমার জানা নাই। আমাদের বক্তব্য স্পষ্ট। যদি আমাদের কোনো থানায় কোনো অফিসার ইনচার্জ অথবা কোনো অফিসার জনগণের সেবা দিতে ন্যূনতম কার্পণ্য করে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এবং আমরা আগেই বলেছি আমাদের প্রথম ব্রিফিংয়ে যে আমাদের প্রত্যেকটি থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব, এবং আমাদের থানার অফিসার ইনচার্জ সহ সকল সদস্যকে এই নির্দেশনা দেওয়া আছে এবং আমরা তাদেরকে মনিটর করছি। অবশ্যই এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। দর্শক, ডিএমপিতে মিডিয়া সেন্টারে কথা বলছিলেন কমিশনার, সেখানে ছিলাম। 2022 সালের পর অবসর ভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা পুনরায় চালু করবে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনোয়ার ইসলাম হক মিলন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিষয়টি জানান শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, 2000 কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে, সেখান থেকে শিক্ষকদের এই ভাতা দেয়া হবে। 2022 সালের পর থেকে শিক্ষক কল্যাণ ট্রাস্টের ভাতা বঞ্চিত হয় অনেকেই। সেই সাথে এবছর শিক্ষা খাতে বাজেট জিডিপির 2% দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে 5% উন্নীত করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা একটা থোক বরাদ্দ পেয়েছি এবং আমাদের কাছে যে অর্থ সংকুলন রয়েছে সেটা দিয়ে আমরা এই সমগ্র শিক্ষক যারা রয়েছে তাদেরকে একটা শুরু করব তাদের এই অবসর ভাতা এবং এই কল্যাণ ট্রাস্টের, সেটার ব্যাপারে ওনার সাথে আলোচনা করেছে এবং উনি নির্দেশনা দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না। এবছর আমরা 2% পর্যন্ত পেয়েছি। আমরা চেয়েছিলাম 3.5, তিনি বলেছেন আস্তে আস্তে আপনার প্রজেক্ট তৈরি করেন। প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের বাড়তি দাম কমিয়ে আনতে পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। বুধবার প্রান্তিক গ্রাহক পর্যায়ে প্রথম 75 ইউনিটে 6.18% দাম বাড়িয়েছে বিইআরসি। বিদ্যুৎ বিভাগ মনে করছে এর ফলে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় বেড়ে যাবে, যা তাদের জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব ফেলবে। এটি সরকারের গৃহীত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বিদ্যুৎ বিভাগ আশা করছে বিইআরসি এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। শাহজালালে থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সঙ্গে চুক্তি সই 19 জুলাই জানালেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয় সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে হজযাত্রীদের লাগেজ কেটে উপহার সামগ্রী চুরির অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টের দাবিকে ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করে। তদন্তে দেখা যায়, গত 2 জুন জেদ্দা থেকে আসা বিশেষ হজ ফ্লাইটের 830টি লাগেজের মধ্যে মাত্র 5 থেকে 6টি ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় ছিল। যাত্রীদের অভিযোগ অনুযায়ী ব্যাগে থাকা জমজমের পানি, খেজুর ও কিছু প্রসাধনী সামগ্রী অনুপস্থিত ছিল, তবে কোনো মূল্যবান জিনিসপত্র খোয়া যায়নি। তদন্তে আরও জানা যায়, সৌদি আরবের বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূতভাবে বহন করা জমজমের পানি বা প্রসাধনী জব্দ করতে লাগেজ খুলে বা কেটে থাকে। ঢাকা বিমানবন্দরের সিসিটিভি ফুটেজেও কোনো ধরনের চুরি বা মিস হ্যান্ডেলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কালকের একটি সামাজিক জাপানের চুক্তি জন্য আমরা আরএফপি অলরেডি প্রদান করেছি এবং তারাও খুব দ্রুততম সময়ে কাজ করছে। তাদেরকে 42 দিনের যে একটা সময় বেঁধে দেওয়া আছে, তাদের 19 জুলাইয়ের মধ্যে চুক্তিটা হবে এবং আমরা ইন্টারনালি আমরা চেষ্টা করছি যে এটা যদি একটু আর্লি করা যায়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকটির কয়েকটি শাখার কর্মকর্তারা 1 ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা গ্রাহকদের সেবা দিচ্ছেন, কোনো কর্মকর্তা গ্রাহক সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। এদিকে আজও মতিঝিলের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন হয়েছে। চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন হয়েছে। এ সময় আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি সহ ব্যাংকটির কর্মকর্তাদের 1 ঘন্টার কলম বিরতির আহ্বান জানান। এই ব্যাংকটি যদি ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায় তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই দেশের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই সরকার দেশ পরিচালনা করতে পারবে না। ইসলামী ব্যাংকের কয়েকটি শাখায় কলম বিরতি পালন করতে দেখা গেছে কর্মকর্তাদের। এ সময় গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে থাকলেও সেবা পাচ্ছে না বলে অভিযোগ করেন অনেকে। তবে সকাল 11টার পর লেনদেন স্বাভাবিক হয়। তারা এটা ডাক দিছে, ব্যাংক কর্তৃপক্ষ এটা মানে কর্মবিরতি দেয় নাই, মানে সাধারণ জনগণ এটা দিয়েছে। এখানে আমরা একটা চেক জমা দিয়েছি, 5 থেকে 10 মিনিটের মধ্যে সেরে ফেলতাম, সেখানে আধা ঘন্টা ওয়েট করতেছে অনেক ক্ষেত্রে। কর্মঘণ্টা লস হচ্ছে এবং দেশের সার্বিক উন্নয়নও সমস্যা হচ্ছে। এটা জরুরি পরিস্থিতিতে সবাইকে দেখা দরকার, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন। এদিকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলছে তাদের পক্ষ থেকে কোনো কর্মবিরতি পালন করা হচ্ছে না। কোনো কর্মকর্তা গ্রাহক সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এটা ইসলামী ব্যাংক, তাই না? শরীয়তের উপরে এটা প্রতিষ্ঠিত। শরীয়তের বিধানকে আমি 1 ঘন্টা কাজ করবো না, 1 ঘন্টার ইনকামই তো আমার হারাম হয়ে যাবে। সুতরাং আমাকে যদি সেবা নিতে কেউ আসে, আমাকে সেবা দিতে হবে না। অভিযোগ আসলে আমাদের যে বিধি মোতাবেক আছে সেভাবে সেটা দেখা হবে। ইসলামী ব্যাংকের চলমান সংকট দ্রুত সমাধান করে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের সাবেক চেয়ারম্যান মাসুদ খান। এছাড়া 3 জন কমিশনারও নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের পরিচালক তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক। নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও কমিশনাররা আজ বিএসইসিতে যাওয়ার কথা রয়েছে। এর আগে সকালে খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। একই সঙ্গে 4 জন কমিশনারও পদত্যাগ করেছেন। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার নতুন কমিশন নিয়োগ দিয়েছিল। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 1/2 শতাধিক মানুষ আহত হয়েছেন। পুলিশ জানায়, শৈলকুপার বিষ্ণুপুরে মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া, এতে অন্তত 62 জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতালে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
দেশের ৪৮ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। গরমের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আকাশ থেকে যেন ঝরছে আগুন, তপ্ত রোদে খাঁ খাঁ চারপাশ, কোথাও মিলছে না স্বস্তি। দেশের ৪৮ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে এই মরুদ্দশার মাঝেই বাইরে বের হতে হচ্ছে তাদের, কিন্তু রোদের তীব্রতায় বেশিক্ষণ কাজ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জামালপুরের মাদারগঞ্জে খড় শুকাতে গিয়ে তীব্র গরমে হিটস্ট্রোকে টুকু আকন্দ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এত পরিমাণ গরম পড়ছে যা মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, মানে ঠান্ডা জায়গা ছাড়া আর কোথাও দাঁড়ানো। আমরা গোল ঘরে বসে আছি গরমের জ্বালায়, মাঠে ঘাটে কাজ করা যাচ্ছে না, গরমে থাকা যাচ্ছে না। শুধু ক্লান্তিই নয়, ঘরে ঘরে বাড়ছে গরমজনিত রোগবালাই। ডায়রিয়া, ডিহাইড্রেশন আর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়, যাদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। অতিরিক্ত গরম সেটা একটা কারণ। এছাড়া এই সময়টাতে দেখা যায় যে ভাইরাসের স্প্রেডিংটা অনেক বেশি হয়, যার ফলে এখন ভাইরাল ফিভার এবং ভাইরাস রিলেটেড অসুখগুলোই বেশি আসলে আমাদের হাসপাতালে আসতেছে। আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শনিবার থেকে কমতে শুরু করবে তাপমাত্রা, সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতেরও। ৮ তারিখের মধ্যে এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। এই বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে। গতকাল দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সহিংস কর্মসূচি পালন করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভয় বা অনিরাপত্তা নয়, বরং একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। তাদের অভিযোগ, নারী নিরাপত্তার প্রশ্নে এখনও নানা ধরনের উদ্বেগ ও চ্যালেঞ্জ রয়েছে, যা দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সব পক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সচেতনতা বৃদ্ধিতে জোর দেন তারা। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে এবার সত্যি হলো ভাঙনের শঙ্কা। বিধানসভার বিরোধী দলীয় নেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল কংগ্রেসের ঘোষণা দিলেন ৫৮ জন বিধায়ক। তাদের ঘোষণার পর নতুন তৃণমূলকেই বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে বিধানসভা। এর মধ্য দিয়ে মূলত ভেঙে গেল ১৯৯৮ সালে কংগ্রেসের সঙ্গে বিদ্রোহ করে গড়ে ওঠা মমতার দল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে দলের সব শাখা কমিটি ভেঙে দিয়েছেন মমতা। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ঘরে বাইরে ঝড়ের কবলে তৃণমূল। পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেই প্রতিশোধ পন্থা শুরু করেছে বিজেপি সরকার। প্রকাশ্যে অপ্রকাশ্যে চলছে তৃণমূল নির্মূল অভিযান, আটক হচ্ছেন নেতাকর্মীরা। সবশেষ বিপর্যয়ের শুরুটা বিধানসভায় বিরোধী দলীয় নেতা নির্বাচন নিয়ে। মমতা মনোনয়ন দেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। এই সিদ্ধান্তে বেঁকে বসেন অধিকাংশ বিধায়ক। তারা সমর্থন করেন একসময় সিপিআইএম ও পরে তৃণমূল কংগ্রেসের নেতা হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। মমতা নিজে এই পদে থাকতে পারবেন না, কারণ তিনি জয়ী হননি। অন্যদিকে ঋতব্রতকে বহিষ্কার করেছেন মমতা। ফলাফল ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জনের বিদ্রোহ। বুধবার এই ৫৮ জন বিধায়ক একটি নতুন তৃণমূল কংগ্রেসের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন তৃণমূলে কোনো নেতা নেই, এটি একটি টিম। তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। তাদেরই যাতে বিরোধী দলীয় নেতা বলে গণ্য করা হয় তা জানিয়ে বিধানসভার দপ্তরে একটি আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে নতুন তৃণমূল। নতুন তৃণমূলকে প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু।
এমন বিপর্যয়ের মুখে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সব শাখা সংগঠন ও উপসংগঠন ভেঙে দিয়েছেন মমতা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পদধারী কোনো নেতা নেই, মাঠ পর্যায়ে আনুষ্ঠানিক কোনো সংগঠনও নেই। সব মিলিয়ে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি অপেক্ষা করছে তাই এখন প্রশ্ন। ইফাদিরা, স্টার নিউজ। আগামী 6 জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে অনলাইন ভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। এই সমাবেশ সামনে রেখে দেশে ফেরার ঘোষণা দিলেন দলটির যুক্তরাষ্ট্র প্রবাসী উদ্যোক্তা অভিজিৎ দীপকে। পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিতে দেশে ফিরেছেন তিনি। যদিও দিল্লি বিমানবন্দরেই তার গ্রেপ্তার হবার শঙ্কা রয়েছে। যুব সমাজের একাংশকে আরশোলা ও পরজীবীর সাথে তুলনা করেছিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। সেই ক্ষোভ থেকে অনলাইনে জন্ম ককরোচ জনতা পার্টির। এর উদ্যোক্তা অভিজিৎ দীপকের উদ্দেশ্য ছিল ব্যঙ্গাত্মক একটি প্ল্যাটফর্ম তৈরি করা, এমন মন্তব্যের প্রতিবাদ জানানো। কিন্তু অনলাইন দুনিয়ায় হু হু করে বাড়তে থাকে এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। রাতারাতি ভারতের লাখো তরুণের নেতায় পরিণত হন অভিজিৎ, যাদের অধিকাংশের ক্ষোভ দেশের শিক্ষা ব্যবস্থা, প্রশ্নফাঁস ও বেকারত্ব নিয়ে। সবচেয়ে বেশি ক্ষোভ সাম্প্রতিক বেশ কটি পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে। তাই দাবি ওঠে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। সিদ্ধান্ত হয় ককরোচ পার্টির প্রথম প্রকাশ্য কর্মসূচি হবে 6 জুন দিল্লির যন্তর মন্তরে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমাদের শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলতে হবে। এ দাবিতে 8 লাখেরও বেশি শিক্ষার্থী অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন। লখনৌ, জয়পুর, মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভের মাধ্যমে অনেকেই এই আন্দোলনে সমর্থন জানিয়েছে। 6 জুনের সম্ভাব্য এই বিক্ষোভ সমাবেশের জন্য এখনও দিল্লি পুলিশের অনুমতি পায়নি ককরোচ পার্টি। এর আগেই গ্রেপ্তারের হুমকি পাচ্ছেন অভিজিৎ। তিনি আশা করেন গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি পাবেন তারা। আমি এখনও বিশ্বাস করি আমাদের দেশ গণতান্ত্রিক, সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি পাব। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি গান্ধীজি, অবিন্দু কর ও ভগৎ সিংয়ের ভক্ত। আমি দেশের সংবিধানকে বিশ্বাস করি। সংবিধান আমাদের সকলকে কথা বলার অধিকার দেয়। গ্রেফতারের শঙ্কা মাথায় নিয়েই 6 জুনের সমাবেশ সামনে রেখে দেশে ফিরেছেন অভিজিৎ। তবে ভয় পাচ্ছেন না জানিয়ে বলেন, ভারত কোনো একটি দলের দেশ নয়, এদেশ সকলের। It is entirely volunteer driven. The cockroaches don't need a payroll. ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। Sitting at their home on their couch. এই ছিল স্টার নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।